আমাদের এই প্রতিবাদ সভা বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, তারপর অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধের জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আমি কোনটা বলবো কোনটা ছাড়বো সময় কি হবে বলতে পারছি না। তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না। আর আমার এখানেও তো 1.5 কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের, কই তাদের তো কোনো অসুবিধা হয় না? তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপ্রম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন। বক্তব্য দিয়েছেন, অনেক আলোচনা করেছেন। আমি গুটি কয়েক কথা আপনাদেরকে জানাবো। আজকে আমাদের প্রতিবাদ সভা বেশ কিছু বিষয়ের ওপরে আছে। প্রথমত, কেন্দ্র সরকারের নিয়ে আসা ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে প্রতিবাদ সভা। দ্বিতীয় হচ্ছে, আমার আপনার বাড়ির মেয়ে, আমার আপনার কন্যা তামান্না খাতুনকে যেভাবে বর্বরোচিত আক্রমণে বোমা মেরে খুন করেছে, খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সভা। আপনার আমার বাড়ির মেয়ে কসবার ল কলেজে, সে আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল, আইন নিয়ে পড়তে গিয়েছিল, সেখানে যেভাবে তৃণমূলের ছত্রছায়া থেকে ওই যারা সমাজবিরোধী কুলাঙ্গারগুলো মেয়েটির সাথে অপকর্ম করেছে, যারা এই কুলাঙ্গারগুলো করেছে একটাও না ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা। শুধু তাই নয়, সাথে সাথে ওবিসি নিয়ে যে নাটক চলছে, রাজ্য সরকার চালাচ্ছে, ফলে শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না পিছড়ে বর্গের, আমার হিন্দু সমাজের ভাইরাও কলেজে ভর্তি, শিক্ষকতা বা বিভিন্ন ক্ষেত্রে ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট না থাকার ফলে অনেক তারা সমস্যার সম্মুখীন হচ্ছে, ওরা বঞ্চনার শিকার হচ্ছে। এই বঞ্চনা কেন হচ্ছে তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আমাদের এই প্রতিবাদ সভা বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, তারপর অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধের জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আমি কোনটা বলবো কোনটা ছাড়বো সময় কি হবে বলতে পারছি না। আপনার কি সমগ্র বিষয়টাতে যদি আমি বলি বলার মতো শোনার মতো মানসিকতা আছে? যারা একটু শুনতে চান একটু হাত তুলুন তো। আপনারা শুনতে চান? আপনারা শুনতে চান ভাই? যারা হাত তুলে থাকুন। মায়েরা শুনতে চান তো সমস্ত বিষয়ের উপরে? তাহলে আমি আলোকপাত করতে পারি। আপনার ধৈর্য থাকবে তো ভাই? হ্যাঁ, আমি তাহলে সব থেকে শেষের পয়েন্টটা দিয়ে আগে শুরু করি। বিভিন্ন বা ভিন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার ক্রমশ বাড়তে শুরু হয়েছে। এটা নিরসন হওয়া দরকার, এটা বন্ধ হওয়া দরকার। বন্ধ কিভাবে করবেন? নওশাদ সিদ্দিকীর হাতে বন্ধ করার ক্ষমতা নাই। যদি নওশাদ সিদ্দিকীরা শাসক দলে থাকতো, অর্থাৎ রাজ্য পরিচালনার দায়িত্ব যদি আপনারা আমাদের হাতে দিতেন 2021 সালে, আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো আমাদের বন্ধ করতে 10 মিনিট টাইম লাগতো না। উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। আজকেই আমাকে ফোন করেছে, ডিটেলস আমি চেয়েছি, বাঙালি শ্রমিকদেরকে বাংলাদেশি বলে উড়িষ্যার পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখছে। এর সমাধান কি আছে ভাই? সমাধান কি করতে হবে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী উড়িষ্যার পুলিশ মন্ত্রীর সাথে, উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে, যেটা পশ্চিমবাংলার নাগরিক, একে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। আর বাঙালি মানেই বাংলা। ভাইজান 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 জিন্দাবাদ, ভাইজান 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 জিন্দাবাদ।
গরিব সবাই কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগতম 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 গরিব সবাই কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান ওয়েলকাম 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 নওশাদ ভাই ওয়েলকাম 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 ভাইজান 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 জিন্দাবাদ 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 ইনকলাব 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 জিন্দাবাদ 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 আইএসএফ 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 জিন্দাবাদ 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 বসিরহাট উত্তরের পক্ষ থেকে নওশাদ ভাইকে যারা লাখো কোটি সালাম ওয়েলকাম 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 ভাইজান স্বাগতম 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 ভাইজান ওয়েলকাম 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 আইএসএফ 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 জিন্দাবাদ 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 আইএসএফ 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 জিন্দাবাদ 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 বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ 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 বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ 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 গরিবের কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ 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 পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ 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 ভাইজান স্বাগতম 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 ভাইজান স্বাগতম আপনাদের কাছে অনুরোধ করব, ভাইজান চলে এসছে, আপনারা যে যেখানে ছিলেন ওখানে বসুন। আমরা অনুরোধ ভাই বসেন। আমরা ভাইজান আমাদের মাঝখানে চলে এসছেন, ভাইজানকে আমরা বসিয়ে রাখবো না, এর পরপরই ভাইজান আপনাদের সামনে ভাইজানের মূল্যবান বক্তব্য শুরু করবেন। তার আগে আমরা ভাইজানকে বরণ করে নেব। সবার নাম বল, একসঙ্গে বল দিচ্ছি, সব ভাগ করে। আচ্ছা, আনারুল সাইফুদ্দিন। আমরা এখনই ভাইজানকে বরণ করে নিচ্ছি। এটা ফোন নাম্বার লিখে দিবে, যে দিয়েছে। উত্তরায়ণী দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের সভাপতি আনারুল ভাই। আনারুল ভাইকে ভাইজানকে উত্তরায়ণী দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সম্পাদক এবং ফারুক ভাই, শাহাবুদ্দিন ভাই, বাকি ভাই, নুরুল্লাহ ভাই, আমিরুল ভাই, যারা আছেন সবাইকে, ভাইজানের মোমেন্ট আছে, ফুলির তোড়া আছে, সবাইকে ভাইজানকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা হাততালি দিয়ে ভাইজানকে বরণ করে নেব। ভাইজান 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 জিন্দাবাদ। আইএসএফ 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 জিন্দাবাদ। ভাইজানকে এবার ফুলির তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে ফারুক ভাই। ফারুক ভাইকে অনুরোধ করবো ভাইজানকে ফুলির তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য। সাথে সাথে এখানে যারা দায়িত্বে আছেন, ফারুক ভাই, শাহাবুদ্দিন ভাই, বাকি ভাই, নুরুল্লাহ ভাই, আমিরুল ভাই, সবাইকে বলবো তাদের পক্ষ থেকে একজন এসে ভাইজানকে বরণ করে নেওয়ার জন্য। আইএসএফ 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 জিন্দাবাদ। বাংলার প্রতিবাদী কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। এই জপত দে না, ছেড়ে দে। ভাইজান 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 জিন্দাবাদ। আমরা হাততালি দিয়ে ভাইজানকে বরণ করে নেব। আমরা সবাই একবার জোরে করতালি দিয়ে ভাইজানকে বরণ করে নেব।
বাংলার প্রতিবাদী কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ঠিক আছে ভাই, এবার আপনারা যারা এসছেন আস্তে আস্তে নিচে নামুন স্টেজটা। এবার আপনাদের সামনে আমাদের প্রাণপ্রিয় বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ, আমাদের সকলের প্রিয় ছোট ভাইজান বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে আপনাদের সামনে ভাইজানের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আমরা সবাই একবার হাততালি দিয়ে ভাইজানকে বক্তব্য দেওয়ার জন্য উৎসাহিত করব। হ্যালো হ্যালো, আরে ভাই আসতে, এই ভাই এই এই ওদেরকে ওদের কাজ করতে দাও না ভাই, তোমরা বসে পড়ো না, হয়ে গেছে ফিট করে দিয়েছো, বসে পড়ো বসে পড়ো। তোমাদের কথা হয়ে গেলে বলবে, আমি শুরু করবো বক্তব্য। সকালে যখন ঘুম থেকে উঠেছি, উঠে বাড়ির বাইরে বেরিয়েছি, কিছু লোকজন মানুষজন এসেছিলেন, তাদের সাথে কথা বলে যখন বার হচ্ছিলাম রাস্তায় বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছিল। আমি তো ভাবছিলাম আমাদের যারা আছে মুসাকে ফোন করতে বলেছিলাম, মুসা বলবে প্রোগ্রাম আজকে হচ্ছে না, আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যাব, বিশাল আনন্দ লাগছিল যা বৃষ্টি হচ্ছিল। কিন্তু মুসা বলছে না ভাইজান, এখানে বৃষ্টি হলেও লোকজন আসবে, বক্তব্য শুনতে চাইবে। সত্যি আমি এখানে এসে দেখলাম বা দেখতে পাচ্ছি, মানে রাস্তায় যেভাবে মায়েরা বাপেরা ভাইয়েরা আমাদেরকে বক্তব্য শোনার জন্য বা এই প্রোগ্রামকে সাফল্য করার জন্য এসে উপস্থিত হয়েছেন, সত্যি মানে আমার যে ধারণাটা ছিল বৃষ্টি হলে হয়তো লোকজন কম হতে পারে, তার ঠিক উল্টো এখানে আপনারা এসে দেখতে পেলাম। আমি ধন্যবাদ জানাই আপনাদের, এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এসে উপস্থিত হয়েছেন। বেশ কটা বিষয়ের ওপরে আজকে আমাদের এই প্রতিবাদ সভাকে আপনারা সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাবো রাজেন্দ্রপুর অঞ্চল না রাজেন্দ্রপুরের অঞ্চলের নেতৃত্বদেরকে, যাদের সব থেকে বেশি উদ্যোগ এই প্রোগ্রামটা করার জন্য। একদম শর্ট টাইম দেওয়া হয়েছিল, অল্প কয়েক দিনের মধ্যেই এত ভালো প্রোগ্রাম করেছে, আমি গর্বিত। আমার মুসা পেয়ারু ভোটাভুটির মাধ্যমে আমরা যদি সঠিকভাবে আন্দোলন করতে পারি, আন্দোলনে আমরা আছি, পরবর্তী সঠিকভাবে যদি আন্দোলন করতে পারি, কৃষক বিল যদি 3% কৃষক যদি আন্দোলন করে কৃষক বিল অ্যামেন্ডমেন্ট বা প্রত্যাহার করতে পারে, আমরাও প্রত্যাহার করতে পারবো ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল। কিভাবে করব? আমরা যদি সঠিকভাবে আন্দোলন গড়ে তুলতে পারি, আন্দোলন গড়ে তুলে আমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে চাপ দিতে পারি, সেক্ষেত্রে রাজ্যসভায় আবার পাশ হবে, লোকসভায় পাশ হবে, পাশ হয়ে উক্ত আইনটি প্রত্যাহার হতে পারে। তাই আমাদের ভাই মনে রাখতে হবে, যতদিন না উক্ত আইনটি প্রত্যাহার না হচ্ছে ততদিন আমরা আন্দোলন করব। আর সুপ্রিম কোর্টে কেস চলছে, আমাদের আইএসএফের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান কেস করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে সর্বপ্রথম। আমরা সুপ্রিম কোর্টের উপরে অবশ্যই ভরসা রাখি এবং আমরা আন্দোলন সুপ্রিম কোর্টের উপরে ভরসা রাখবো এবং তার সত্ত্বেও এইভাবে আমরা আন্দোলন করে যাব, যাতে যতদিন না আমরা এই আইনটি প্রত্যাহার হচ্ছে আমরা আন্দোলন গড়ে তুলবে দৃঢ়ভাবে, দৃঢ়তরভাবে, পরবর্তীতে আরও আন্দোলন গড়ে তুলব। আপনারা জানেন এই টিএমসি সরকারের কাছে যে কোনো জিনিস করলে, রেপ হোক, ধর্ষণ হোক, মার্ডার হোক, ওদের একটা অ্যামাউন্ট ওরা বেঁধে দিয়েছে যে মার্ডার করলে এত টাকা, রেপ করলে এত টাকা। তাই বলবো, কিছুদিন আগে মেডিকেল কলেজে তিলোত্তমা, আমাদের বোন তিলোত্তমার উপরে যে হামলা হয়েছিল, নৃশংসভাবে হত্যা হয়েছিল, আপনারা জানেন তার কি হয়েছে, সেই আইনটি কি হয়েছে এবং সেখানে হাইকোর্টে কেসে কি রায় দিয়েছে, মাত্র একজনের নামে চার্জশিট দিয়েছে। আজকে ল কলেজেও বাদ গেল না, কলকাতা ল কলেজ, কসবা ল কলেজে, ওখানেও আমাদের বোনের উপরে গণধর্ষণ হয়েছে। তার আমরা
ধিক্কার জানাচ্ছি এবং এই উক্ত কাজটি করেছে তার আমরা ফাঁসি চাই। এটাই আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন জানাচ্ছি। তাই ভাই আপনাদের বলবো, আপনাদের সজাগ থাকতে হবে 2026-এ এইসব কথাগুলো খেয়াল রেখে, যে পরবর্তীতে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের ছেলে মেয়েদের বাঁচার লড়াই কিন্তু আমাদের হাতে। কিছুদিন আগে আপনার বললে হবে নয়তো, কালকে হাড়োয়াতে কি হয়েছে, হাড়োয়ার হাই স্কুলে স্কুল মাস্টার এবং হাড়োয়ার স্কুলের সভাপতি যে আছে তারা 2020 সালের পর থেকে স্কুলের যত রকম মিড ডে মিলের টাকা, স্কুলে যে সাইকেল আছে তার টাকা এবং স্কুলে ভর্তি ফিস টাকা নিয়ে তারা উধাও। এরপর থেকে আর স্কুলে আসছে না। কালকে স্কুলে গণ আন্দোলন হয়েছে স্টুডেন্টদের তরফ থেকে এবং গার্জেনদের তরফ থেকে। আমি এখান থেকেই বার্তা দিতে চাই, হাড়োয়াবাসীকে বলবো যে স্কুলে যে কোনো সমস্যার যদি প্রবলেম হয়, তার যদি কোনো কিছু আমার দরকার লাগে, আমি আপনাদের সঙ্গে আছি। কোনো প্রবলেম হলে আপনারা আমাকে বলতে পারেন। এই স্কুলে যে ঘটনাটি হচ্ছে, শুধু হাড়োয়াটা এটা এক্সাম্পল দিলাম। ওদের একটা ছাত্রের মুখে আমি শুনলাম নাকি সোয়াবিন নাকি 2 পিস করে দিচ্ছে, মিড ডে মিলে সোয়াবিন 2 পিস করে গুনে গুনে দেওয়া হয়। স্কুলের ফ্যানলে স্টুডেন্টস স্যারদের বসার জন্য নাকি চেয়ার নেই, এরকম বাজে অবস্থা। হাড়োয়া স্কুলে একটা নাম করা স্কুলের আজকে এই অবস্থা। আজকে হাড়োয়া আছে, কালকে বসিরহাটেও হতে পারে, রাজেন্দ্রপুরেও হতে পারে, সব জায়গায় হচ্ছে। তাই এগুলোও আমাদের সজাগ রাখতে হবে। 26-এ আপনারা জেনে বুঝে আপনাদের খেয়াল মতো, আপনাদের যদি মনে হয় আইএসএফ চেষ্টা করবে, আইএসএফ সফল হতে পারবে নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করার জন্য, 26-এ দলে দলে আইএসএফের ছত্রছায়ায় আসবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম মহাশয়কে। দক্ষিণ বিধানসভা থেকে উপস্থিত হয়েছেন কুতুব ভাই, রজব আলী ভাই। বাদুড়িয়া বিধানসভা থেকে উপস্থিত হয়েছে মিয়ারাজ ভাই। পিয়ারুল ভাইকে বরণ করে নেওয়ার জন্য বলবো রাজিউল ভাইকে ব্যাজ উত্তর দিয়ে। হ্যালো, এবারে ভাইরা কি হলো, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন উত্তর 24 পরগনা জেলার যুগ্ম সম্পাদক, লড়াকু সৈনিক তথা উত্তর বিধানসভার অবজারভার মাননীয় মুসা কারিমুল্লাহ মহাশয়। হ্যালো, সর্বপ্রথম এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই বাদলা বর্ষার মধ্যেও ভিজতে ভিজতে নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে, বসিরহাট উত্তর বিধানসভার ডাকে নওশাদ সিদ্দিকী ভাইজানের উপস্থিতিতে যে প্রতিবাদ সভা আজকে রাজেন্দ্রপুর পঞ্চায়েতের নেতৃত্বরা, আমাদের কর্মীবৃন্দরা যেভাবে তৈরি করেছেন, আপনারা সেই ডাকে সাড়া দিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। বিশেষ করে ধন্যবাদ জানাবো এই রাজেন্দ্রপুর পঞ্চায়েতের পঞ্চায়েত কমিটিকে, আনারুল ভাই, ফারুক ভাই, শাহাবুদ্দিন ভাই, বাকি ভাই, নুরুল ভাই, আমিরুল ভাই, ওমর ভাই সহ এই ভাইদের সাথে, সবার নাম বলা সম্ভব হচ্ছে না, এই ভাইদের সাথে রাত জেগে সহযোগিতা করে আজকে এই প্রোগ্রামটা তৈরি করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন মাত্র রবিবার রাত্রের বেলা এই ডেটটা হওয়া, মাত্র সোমবার এবং মঙ্গলবার দুদিন হাতে সময় পাওয়া গিয়েছে। এই দুদিনের মধ্যে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এখানকার ভাইরা, এই ভাইদের উদ্যোগ দেখে সত্যি আমি অনেকটাই খুশি। আমি গতকাল রাত্রেবেলাও এখানে এসেছিলাম। আমি অন্য জায়গায় বসিরহাট উত্তর বিধানসভায় বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করি, কিন্তু এখানকার ভাইদের, মা বোনদের যেভাবে উদ্যোগ,
উদ্যোগকে আমি স্যালুট জানাই। এই দুদিনের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা এই গ্রামবাসী এবং প্রত্যেকটা আইএসএফ এর কর্মীদেরকে আমরা শুকরিয়া জানাই এবং লাখো কোটি সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজকে এই সভা বিশেষ করে একদম শর্ট টাইমে করার কারণ বেশ কয়েকদিন আগে আমার পূর্বের বক্তারা বলছিলেন, আপনারা শুনেছেন, বেশ কয়েকদিন আগে পশ্চিমবাংলায় উপনির্বাচনে কালীগঞ্জে যে সিটটা উপনির্বাচন হয় সেখানে শাসক দল জেতার পরে ওখানে বিজয় মিছিল বের করে। বিজয় মিছিল থেকে বিরোধীদের বাড়ি লক্ষ্য করে বোম চার্জ করা হয়। সব থেকে বড় বিষয় হলো আপনারা জানেন যে শাসক দল যে রাজ্যে ক্ষমতায় থাকে, আমরা এটা ভালো রকম জানি যে শাসক দলেই সেই উপনির্বাচনগুলোয় জেতে। ওখানকার যিনি এমএলএ ছিলেন তিনি প্রয়াত হবার কারণে ওনার মেয়ে ওখানে শাসক দলের পক্ষ থেকে টিকিট পায়। টিকিট পাওয়ার পরেও বিরোধী পক্ষ থেকে বিজেপি এবং সিপিএম ও কংগ্রেসের জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়। এটা ভালো রকম জানি যে ওখানে উপনির্বাচনে শাসক দলেই জিতবে। আমার কাছে প্রশ্ন হলো, আপনারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আছেন, 221টার উপর সিটে বর্তমান আপনাদের এমএলএ আছে, তারপরেও একটা মাত্র উপনির্বাচনে আপনারা জিতবেন, তারপরেও কেন টার্গেট করে করে বিরোধীদের বাড়িতে বোম চার্জ করা হলো? এখনো পর্যন্ত পশ্চিমবাংলার প্রশাসন এর সঠিক জবাব কিন্তু পশ্চিমবাংলার মানুষের কাছে দিতে পারলো না। আরে ভাই, কে কি দল করবে, কে কি রাজনীতি করবে, কোন সংগঠন কার ভালো লাগে সেটা তার নৈতিক অধিকার। ভারতবর্ষের আইন তার সে অধিকার দিয়েছে। আমি আইএসএফ করি, এটা আমার অধিকার, এটা আমার ব্যক্তিগত বিষয়। আপনি বিজেপি করেন, আপনি তৃণমূল করেন, আপনি আইএসএফ করেন, কংগ্রেস করেন, সিপিএম করেন, আপনার ব্যক্তিগত বিষয়। আমার বলার ক্ষমতা নাই আপনি তৃণমূল কেন করেন, আমার বলার ক্ষমতা নাই আপনি সিপিএম কেন করেন। ঠিক তেমনই আপনার বলার কোনো অধিকার নেই আমি কেন বিরোধী দল করব, আমি কেন আইএসএফ করব, আমি কেন বামফ্রন্ট করব, আমি কেন কংগ্রেস করব। আপনারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আছেন এই 15 বছর ধরে, আপনারা বলুন আপনাদের এত ভয় কিসের? আমরা বিগত 34 বছর ধরে সিপিএম এর আমল দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি সিপিএম এর আমল। আজকে যদি তখন তৃণমূলের থেকে পশ্চিমবাংলায় বিরোধী শক্তি ছিল কংগ্রেস, আজকে বামফ্রন্ট যদি এই জায়গায় প্রোগ্রাম করতো, আমরা দেখেছি কালকে সেই কংগ্রেস সেই স্টেজে আবার প্রোগ্রাম করার অধিকার ছিল। আজকে পশ্চিমবাংলার বিরোধীদের কোনো প্রোগ্রাম করার, কোনো সভা করার, কোনো আন্দোলন করার অধিকার আপনি দিচ্ছেন না। আপনার ভয় কিসের? আজকে ওয়াকফ বিল আপনারা জানেন, পশ্চিমবাংলায় একটা হাওয়া তৈরি হয়েছিল, একটা ঝড় উঠেছিল ওয়াকফ বিলের আন্দোলন নিয়ে। মাননীয় দুধেল গাই, মাননীয় সংখ্যালঘু দরদি তিনি মুখ্যমন্ত্রী, তিনি সেই আন্দোলনটাকে রুদ্ধ করার জন্য, আন্দোলনটাকে বন্ধ করার জন্য তার সর্বোচ্চ শক্তি দিয়ে ব্রিগেডের মতন সমাবেশ তিনি আটকালেন। কিন্তু আমরা পাশের রাজ্যে বিহারে আমরা দেখেছি, সেখানে বিজেপি এবং জোট সরকার ক্ষমতায় আছে। গত পরশুদিন ওখানে ব্রিগেডের থেকে বড় সমাবেশ, ব্রিগেডের মাঠের থেকে বড় সমাবেশ, ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড করার পারমিশন পায় এবং তেনারা ওখানে প্রোগ্রাম করে দেখিয়ে দেয়। একমাত্র পশ্চিমবাংলায় যেসব নেতাগুলো মুসলমানদেরকে ভুল পথে পরিচালনা করছেন, যেসব সংগঠনের নেতাগুলো মুসলিম সংগঠনের নামে, সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনের নামে পশ্চিমবাংলার মানুষগুলোকে একত্রিত করে বারবার ইলেকশন আসার আগে শাসক দলের হাতে বিক্রি করে দিচ্ছে, তার জ্বলন্ত প্রমাণ হলো ব্রিগেড সমাবেশকে না করার জন্য।
আমরা দেখেছি মাননীয় ব্রিগেড সমাবেশকে বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং তিনি আবার একথাও বললেন যে যদি আপনাদের ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন। আমরা এর আগেও শুনেছি নুপুর শর্মা নিয়ে যখন ভারতবর্ষে প্রতিটা জায়গায় পশ্চিমবাংলায় প্রতিটা জায়গায় আন্দোলন হচ্ছে তখনও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আন্দোলন যদি করতে হয় আপনারা দিল্লি গিয়ে করুন। আমি আপনাকে বলি আন্দোলন যদি করতে হয় আমরা দিল্লি গিয়ে করব, কিন্তু আপনার যদি 26-এ ভোট নিতে হয় আপনি ভোটটা দিল্লি গিয়ে নেবেন, পশ্চিমবাংলায় যেন আপনি ভোট চাইবেন না। আমরা পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলায় বাস করি, পশ্চিমবাংলায় ভোট দেয়, আমরা আন্দোলনটা পশ্চিমবাংলার মাটিতেই করব। যদি আপনার ক্ষমতা থাকে আপনি আটকিয়ে দেখেন আগামীকাল নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে আবার কলকাতায় মিছিল হবে। আপনার প্রশাসন আপনার ক্ষমতা যদি থাকে আপনি আগামীকাল কলকাতার আমাদের মিছিলকে আটকিয়ে দেখান। আমরা তো দেখেছিলাম ওয়াকআপ নিয়ে পশ্চিমবাংলার প্রত্যেকটা নেতা মুসলিম সম্প্রদায়ের বিশেষ করে যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা ব্রিগেড নিয়ে মায়া কান্না কাঁদছিলেন, তারা ব্রিগেড সমাবেশ করলেন না। নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে কলকাতায় আমরা 14 তারিখে যে ব্রিগেড মহাসমাবেশ করেছিলাম, ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় মিছিল কলকাতার বুকে হয়েছিল। আপনারা পারমিশন দেননি, আপনার সরকার আটকানোর চেষ্টা করেছিল। ভাঙড়ে 1000-এর উপরে আমাদের ছেলেদেরকে আপনি মিথ্যা কেস দিয়ে জেল কাটিয়েছেন। আর সেই সমাবেশ সেই মিছিল নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে পশ্চিমবাংলায় সব থেকে বড় সমাবেশ বড় মিছিল করে নওশাদ সিদ্দিকী ভাইজান দেখিয়েছে। এটাই নওশাদ সিদ্দিকী ভাইজান। ভাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কেউ আপনাদের নিজস্ব জায়গা থেকে উঠবেন না, ভাইজান আপনাদের সামনে আসবেন। আর এই রাস্তায় যারা আছেন রাস্তাটা ক্লিয়ার করার জন্য অনুরোধ করব, ভলেন্টিয়ার্স ভাইদের কাছে অনুরোধ করব। এখনই আপনাদের সামনে আমাদের প্রাণপ্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান উপস্থিত হবেন। আপনারা যে যেখানে আছেন সেখানে বসে থাকবেন, পরিবেশ যেন বিশৃঙ্খলা তৈরি করবেন না। এবং যে রাস্তা দিয়ে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আসবেন রাস্তাটা আপনাদের কাছে অনুরোধ করব, যেনারা আছেন আমাদের কমিটির ছেলেরা রাস্তাটা যেন হাতে হাত দিয়ে রাস্তাটা ক্লিয়ার রাখে। হ্যালো, হ্যালো ভাই, ভাইজান তো আসবে, আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা একটু এইদিকে ফিরে থাকুন। দুটো কথা আমরা বলি, ভাইজানের বক্তব্য আমরা শোনার জন্য সবাই আগ্রহে আছি, আমরা জানি। আমাদের এখানে আন্দোলনের আজকে প্রতিবাদ সভার কিছু পয়েন্ট আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। তার মধ্যে আমাদের ওয়াকআপ বিল নিয়ে আন্দোলন, একমাত্র পশ্চিমবাংলায় দুটো ব্যক্তি যদি আন্দোলন করে থাকেন, তেনার নাম আমাদের সকলের প্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজান এবং আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক নওশাদ সিদ্দিকী ভাইজান ছাড়া পশ্চিমবাংলায় পিছিয়ে পড়া মানুষের জন্য আন্দোলন করার মতন দ্বিতীয় কোনো নেতা আজকে আর নেই। যারা আন্দোলন করছিল গতকালকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যারা ব্রিগেড করবে বলে মায়া কান্না কাঁদছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠান্ডা ঘরে বসে মিটিং করে সেটিং করে এসছে। আপনাদেরকে যেসব আপনারা আমরা ওদের সবাই যারা উপস্থিত হয়েছিলাম আমাদেরকে দেখিয়ে মোটা অঙ্কে বিক্রি করে 26-এর জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে। সুতরাং আপনাদেরকে সজাগ হতে হবে। আগামী 26 আসছে, যদি আপনারা সবার ডাকে সব জায়গায় হাজির হন আপনাদেরকে ঠান্ডা করে বসে আবার বিক্রি করার জন্য প্রস্তুত নেবে।